মায়াপরী সুজন এবং রাজকন্যা কনকলতা তারা দ্রুত হাঁটতে শুরু করে। সুজন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি এখানে এক্ষুনি আমার জাদুর আয়নাকে প্রকট করছি। ঠিক আছে মায়াপুরী, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এরপর তার কাছ থেকে সেই তান্ত্রিকের ঠিকানা জেনে নেব। এরপর মায়াপরী তার জাদু দিয়ে সেই জাদুর আয়নাকে ডেকে পাঠায়, আর কিছুক্ষণের মধ্যে মায়াপরীর জাদুর আয়না সেখানে প্রকট হয়। বলুন মায়াপরী, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আপনার সেবায় আমি সর্বদা নিয়োজিত। আমি তোমাকে একটা জরুরি কাজের জন্য ডেকেছি। তুমি আমাকে এক তান্ত্রিকের ঠিকানা দেবে। আমি তোমাকে তার সম্পর্কে সব বলছি। এরপর মায়াপরী সেই জাদুর আয়নাকে তান্ত্রিক এবং তার শিষ্যের সব কথা খুলে বলে। আমি সেই তান্ত্রিকের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছি। আমার কিছু সময়ের প্রয়োজন। ঠিক আছে, তোমাকে সময় দেয়া হলো। অন্যদিকে আমরা দেখতে পাই রাজপ্রাসাদে রাজা এবং রানী খুবই চিন্তিত। আমার রাজকন্যা কনকলতার জন্য খুবই চিন্তা হচ্ছে মহারাজ। সে এভাবে চলে গেল, না জানি কোন বিপদ আসে। চিন্তা তো আমারও হচ্ছে রানী, কিন্তু আমার তার চেয়ে বড় চিন্তা হচ্ছে রাজকুমার নীলকে নিয়ে। আমি কিভাবে সবকিছু তাকে খুলে বলবো? যদি সে আরেকবার আমাদের রাজকন্যার সাথে দেখা করতে রাজি না হয় তাহলে কি হবে? তাহলে তো আমাদের রাজ্যে বড় ক্ষতি হয়ে যাবে। কনকলতার রাজকুমার নীলের সাথে বিয়ে হওয়া খুবই জরুরি। সেটা তো আমিও ভালো করে জানি রাজামশাই। চলুন তবে আমরা দুজন মিলে রাজকুমার নীলকে বুঝিয়ে বলার চেষ্টা করি। সেটা তো আরো ভালো হয়। চলো তবে আমার সাথে। এরপর তারা দুজন মিলে রাজকুমার নীলের কক্ষে যায়। রাজামশাই, রানীমা, আপনারা দুজন এখন এখানে কি মনে করে এলেন? কি করে যে আপনাকে বলবো, কিন্তু না বলেও থাকতে পারছি না। আমাদের রাজকন্যা কনকলতা এখন একটু বাইরে বেরিয়েছে। সে আসলে মায়াপরী আর তার দেহরক্ষী সুজনের সাথে বাইরে একটা কাজে বেরিয়েছে। সেখানে রাজবৈদ্য আগে থেকেই দাঁড়িয়েছিল। হ্যাঁ রাজকুমার, আপনি কিছু মনে করবেন না। আসলে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমাদের। আমরা সকলেই আতঙ্কে আছি। না, আমি কিছুই মনে করিনি। আসলে এরকম অভিজ্ঞতা আমাদের আগে একবার হয়েছিল। কারণ তারা যখন আমাদের রাজ্যে আক্রমণ করেছিল, আমরাও তখন বুঝতে পারিনি কি করলে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের মতো চলি। এখন যেহেতু রাজকন্যা কনকলতা নেই, তার মানে তার সাথে কথা বলা বা দেখা করার সুযোগও নেই। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আরেকবার আপনাকে এই রাজপ্রাসাদে আমন্ত্রণ জানাচ্ছি। রাজকন্যা কনকলতা আপনার সাথে পরিচিত হতে পারলে অনেক বেশি খুশি হতো। রাজকন্যা কনকলতাকে আমার খুবই ভালো লেগেছে। আপনারা না বললেও আমি হয়তো বা আরেকবার বাবাকে বলে রাজকন্যার সাথে দেখা করার কথা বলতাম। আমি অবশ্যই এই পরিবার নিমন্ত্রণে আসব। সে তো খুব ভালো কথা। রাজকুমার, আপনি তাহলে এখন আসুন। রাজবৈদ্য, তুমি রাজকুমার নীলকে তার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করে দাও। আর রাজকুমার নীল, আপনি আমাদের আমন্ত্রণ রক্ষা করে পরের বার অবশ্যই আসবেন। এরপর রাজকুমার নীল তার রাজ্যে ফেরার জন্য তার সিপাহী নিয়ে প্রস্তুতি নেয়। অন্যদিকে তান্ত্রিকা দবির মিয়া এখনো শিষ্যের অপেক্ষা করছে। শিষ্য সেই কালো প্রাসাদে জাদুর ফুল খুঁজতে গিয়েছিল, এখনো ফেরত আসেনি। তান্ত্রিক খুবই চিন্তায় পড়ে যায়।
আমি বুঝতে পারছি না এই শিষ্যকে দিয়ে আমি কি করব। একবার মহাযজ্ঞ হয়ে যাক, তারপর আলাদা হওয়া যাবে। তান্ত্রিক খুবই বিরক্ত হয় শিষ্যের এমন কাণ্ড কারখানা দেখে। অন্যদিকে শিষ্য সেই ফুল খুঁজতে শুরু করে। আরে আমি ফুলটা কোথায় রেখেছি কিছু মনে পড়ছে না কেন। আর এদিকে সময়ও তো পার হয়ে যাচ্ছে। তান্ত্রিক বাবা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। এবার গেলে আমাকে হয়তো বা কঠিন শাস্তি দেবে। কি যে করি আমার কিছুই মনে থাকছে না। কোথায় যে রেখেছি ফুলটা কিছুই তো খুঁজে পাচ্ছি না। এরপর শিষ্য সেই ফুল খুঁজতে শুরু করে। অন্যদিকে মায়াপুরী সেই জাদুর আয়নার জবাবের জন্য অপেক্ষা করতে থাকে। শোনো সুজন, মনে হচ্ছে আমার জাদুর আয়নার আরো কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু যত সময় লাগুক আমরা সেই দুষ্ট লোকটাকে ধরেই ছাড়বো, আর তাকে আমার নিজ হাতে শাস্তি দেব। আমার একটা কথা মনে পড়েছে সুজন, তুমি অনেকদিন তোমার মায়ের সাথে দেখা করো না। তোমার মা তোমার জন্য অনেক চিন্তিত। ঠিকই বলেছেন। এর মধ্যে এত কিছু হয়ে গেল যে মার সাথে দেখা করার সময়টুকু পেলাম না। এই ঝামেলা শেষ হলে আমি মার সাথে দেখা করতে যাব। এইসব কথা শুনে রাজকন্যা বলে, চলো তোমার মায়ের সাথে দেখা করে আসি। কি বলছেন আপনি? আপনি যাবেন আমাদের ছোট গ্রামে আর আমার ছোট বাড়িতে? না না, কোনো প্রয়োজন নেই। আমরা যে কাজে এসেছি সে কাজ করে আপনাকে রাজপ্রাসাদে পৌঁছে দিব। এরপর কোনো একদিন না হয় আমি গিয়ে দেখা করে আসবো। সুজন, রাজকন্যা ঠিকই বলছে, চলো এই সময়টুকু আমরা কাজে লাগিয়ে তোমার মায়ের সাথে দেখা করে আসি। বেশিক্ষণ লাগবে না, আমি কয়েক মুহূর্তের মধ্যে তোমাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে যাব, আর কয়েক মুহূর্তের মধ্যে আবার এখানে চলে আসব। ততক্ষণ না হয় আমার জাদুর আয়না সেই তান্ত্রিকের ঠিকানা বের করার চেষ্টা করুক। এরপর সুজন মায়াপুরী এবং রাজকুমারীর কথায় রাজি হয়ে যায়। মায়াপুরী জাদু ব্যবহার করে তাদের তিনজনকে গায়েব করে সুজনের বাড়িতে নিয়ে যায়। সুজন অনেক দিন পর তার বাড়িতে এসে খুব খুশি হয়। মা, আমি বাড়িতে আসছি তোমার সাথে দেখা করতে। কই তুমি? সুজনের গলার আওয়াজ শুনে সুজনের মা দৌড়ে বাড়ি থেকে বের হয়। আমি কি সত্যি সত্যি দেখছি আমার ছেলে সুজন আমার সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ মা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি শুনলাম তুমি নাকি মায়াপরীকে ডেকেছিলে, আর তুমি মায়াপরীকে বলেছো তুমি আমার জন্য চিন্তা করছো। হ্যাঁ বাবা, কতদিন হচ্ছে তোর কোনো খোঁজ খবর পাই না। মনের মধ্যে কত রকমের চিন্তা ভাবনা হয়। এখন তোকে দেখার পর শান্তি লাগছে বাবা। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এখন আমি যাই। মায়াপুরী এবং রাজকন্যার সাথে আমাদের কাজ আছে। আরে, এ তো দেখি রাজকন্যা আমাদের গরিবের ঘরে এসেছে। রাজকন্যা, কিছু মনে করবেন না, আসেন ভিতরে আসেন। এই গরিব ঘরে একটু বসেন, একটু আপনাকে আপ্যায়নের সুযোগ দেন। না, আমাদের এক্ষুনি যেতে হবে। তোমার ছেলের সাথে তোমাকে দেখা করাতে নিয়ে এলাম, যেন তুমি আর দুশ্চিন্তা না করো। আপনি চিন্তা করবেন না, আমি অন্য একদিন আপনার বাসায় আসব। আজ আর আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারলাম না। এই বলে মায়াপুরী তাদের সকলকে নিয়ে আবারও সেই জাদু আয়নার কাছে চলে আসে। জাদুর আয়না মায়াপুরীকে দেখে বলে, মায়াপুরী, আমি একটা কালো প্রাসাদ দেখতে পাচ্ছি। এটা এখান থেকে কিছু দূরে একটা গুহার মধ্যে রয়েছে। আপনি সেখানে গিয়ে খোঁজ খবর নিতে পারেন। খুব ভালো করেছো জাদু আয়না, এখন তুমি পরিলোকে চলে যাও। চলো সুজন, আমাদের এক্ষুনি সেই পাহাড়ে যেতে হবে। এরপর তারা জাদু দিয়ে সেই পাহাড়ে চলে যায়।
আর অন্যদিকে তান্ত্রিক দেখতে পায় তারা তিনজন হেঁটে হেঁটে সেই কালো প্রাসাদের দিকে যাচ্ছে। তখন তান্ত্রিক আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এ কি হলো? আমার শিষ্য এখনো ফিরে এলো না। তার মধ্যে মায়াপুরী আরো দুজন লোক নিয়ে সেখানে পৌঁছে গেছে। না, এটা মোটেও ভালো হচ্ছে না। শিষ্য ধরা পড়ে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ শিষ্য আমার পরিকল্পনা সবই জানে। তো বন্ধুরা, মায়াপুরী কি এবার হাতে নাতে তান্ত্রিকের শিষ্যকে ধরে ফেলবে আর জেনে ফেলতে পারবে তান্ত্রিকের সেই ভয়ানক পরিকল্পনা সম্পর্কে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। আর আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।